24 বছর পর আজ আমার মেয়ের বিয়ে। একটু পরে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আসবে। হলুদ শাড়ি পরে খোঁপায় হলুদ লাল ফুলে মেয়েকে ভীষণ মিষ্টি লাগছে। মেয়ের বন্ধুরা ওকে নিয়ে বাইরের উঠোনে নাচ গান আনন্দ করছে। ছেলে বোনের বিয়ের জন্য ছুটি নিয়ে বাড়ি এসেছে। বোনের বিয়েতে যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি। আমিও বিয়ের কাজের জন্য এদিক ওদিক কাজে ব্যস্ত। সিকিউরিটি এসে খবর দিল বাইরে একজন মহিলা আমার সাথে দেখা করতে চাইছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি নাম, কেন এসেছে? সিকিউরিটি বলল, মহিলাটি নিজের নাম বলল মিনতি, আপনার সাথে কি জরুরি কথা আছে। আমি মনে মনে একটু ভয়ই পেলাম। আজ মেয়ের বিয়ে, বিয়ে নিয়ে কি কেউ কিছু বলতে এসেছে? আর সময় নষ্ট না করে বাইরে গেটের সামনে গিয়ে দেখলাম মহিলাটি দাঁড়িয়ে আছে। সিকিউরিটি মহিলাকে দেখিয়ে দিয়ে ওখান থেকে চলে গেল। জিজ্ঞাসা করলাম, আপনি কি আমার সাথে দেখা করতে এসেছেন? সাধারণ একটা ছাপার শাড়ি পরা, হাত খোঁপা বাঁধা, মুখে কষ্টের ছাপ স্পষ্ট। বলল, আপনি কি কাকলি দেবী? বললাম, হ্যাঁ। বলল, বহু কষ্টে আপনার ঠিকানা জোগাড় করে এখানে এসেছি। বললাম, কি চাই বলুন? বলল, আপনার কাছে কেবল একটা কথা জানতে এসেছি। আমার ভেতরটা ধক করে উঠল। কি জানতে চায় এই মহিলা? বললাম, কি এত জরুরি খবর জানতে চাইছেন যে কষ্ট করে আমার ঠিকানা আপনাকে জোগাড় করতে হয়েছে? মহিলাটি বলল, 24 বছর আগের একটা ঘটনা। এক মুহূর্তে হারিয়ে গেলাম আমি 24 বছর আগে। মনে পড়ে গেল পার্কের সেই বিকেল। মহিলাকে কিছু বুঝতে না দিয়ে জিজ্ঞাসা করলাম, 24 বছর আগে মানে? বলল, 24 বছর আগে আপনি পার্ক থেকে একটা বাচ্চা নিয়ে এসেছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনার? মহিলাটি কথা বলছিল খুব কষ্টে, ভীষণ কাশছিল কথার মাঝে মাঝে। একটু রুক্ষ স্বরেই বললাম, মানে কি বলতে চাইছেন আপনি? বলল, দেখুন, আমি জানি আমার মেয়ে আপনার কাছে আছে। শুধু একবার চোখের দেখা দেখতে চাই মেয়েকে। আমি মেয়ের কোনো দাবি নিয়ে এখানে আসিনি। কথার মাঝেই দেখলাম আমার স্বামী এদিকে আসছেন। আমাকে গেইটে দাঁড়িয়ে কথা বলতে দেখে বললেন, কি হয়েছে, এখানে কার সাথে কথা বলছো? আমি ওকে ডেকে বললাম, তন্ময়, এদিকে এসো। আমার স্বামী গেইটের কাছে এলে আমি বললাম, ইনি মিনতি। আমার স্বামী বললেন, কে মিনতি? এখানে কি চাই? তুমি কি ওনাকে চেনো? বললাম, আগে চিনতাম না, এইমাত্র পরিচয় পেলাম। স্বামী বললেন, কি পরিচয় পেলে, কে উনি? বললাম, ইনি সেই যিনি 24 বছর আগে পার্কে নিজের বাচ্চাকে ফেলে রেখে গেছিলেন। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, উনি বললেন আর তুমি ওনাকে বিশ্বাস করে নিলে? কি প্রমাণ আছে? মহিলাটি ব্যাগ থেকে একটি সাদা কালো ফটো বের করলো। নিজের ছবির সাথে মেয়ের ছবি। ছবির পেছনে আবছা লেখা মামনি। বলল, বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না, আর আমি মেয়ের কোনো দাবি নিয়েও আসিনি। শুধু একটিবার চোখের দেখা দেখতে এসেছি, আর কিছু চাই না আমি। কথা বলতে বলতে মহিলাটি চোখের জল মুছছিল। আমার স্বামী বললেন, আর কি প্রমাণ আছে মেয়েটি যে আপনার? আর এত বছর ছিলেন কোথায়? দুধের শিশুটিকে এইভাবে ফেলে রেখে চলে গেছিলেন, তখন কষ্ট হয়নি? মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, দেখুন, তখন আমি নিরুপায় ছিলাম।
জীবনে একটা ভুল ঢাকতে গিয়ে মেয়েকে এইভাবে ফেলে চলে আসতে হয়েছিল। এর শাস্তি ভগবান আমায় দিয়েছেন। বাবার পছন্দ করা পাত্রের সাথে আমায় বিয়ে দিলেন। যিনি আমায় বিয়ে করে ঘরে তুললেন, কোনো এক সূত্রে তিনি আমার আগের জীবনের কথা জানতে পেরে আমায় ওনার জীবন থেকে চিরতরে বিদায় দিলেন। আমার জীবনের ভুলের মাসুল আমায় গুনতে হলো। বাবার বাড়িও ঠাঁই পেলাম না। আমার স্বামীর পরিচিত একজনকে নিজের দাদার মতো দেখতাম। উপায়হীন হয়ে ওনার দ্বারস্থ হলাম। বললাম, দাদা যেভাবে হোক আমাকে একটা কাজে ঢুকিয়ে দিন। তিনি প্রথমে একটা বাড়িতে আমাকে নিয়ে গেলেন। সেখানে একটা ছোট্ট বাচ্চার আয়ার কাজের জন্য ওনারা আমাকে রাখলেন। সেখানে আরেকজনও কাজ করত, সারা দিন রাত থাকতো। কিছুদিন বেশ ভালোভাবেই কাজ চলছিল। সদ্য বাচ্চাকে ফেলে আসা অভাগিনী মা আমি। ওদের বাচ্চার মধ্যে নিজের ফেলে আসা মেয়ের মুখ ভাসত, তাই ওর যত্নের কোনো ত্রুটি রাখতাম না। বাচ্চার অন্নপ্রাশন খুব আড়ম্বর করে হলো। প্রচুর সোনা দানা জিনিসপত্র পেয়েছে। সেখান থেকে একটা গলার চেন একদিন পাওয়া গেল না। যেহেতু আমি সারাদিন বাচ্চাকে দেখি, তাই সবার সন্দেহ আমার উপরই পড়ল। আমাকে ঘরের লোক নানানভাবে বোঝালো সত্যিটা স্বীকার করে নিতে। কিন্তু আমি যেখানে চুরি করিনি সেখানে কি সত্যি স্বীকার করব? যতই বলি না কেন চুরি করিনি, ওরা কোনোভাবেই বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত ঘরে পুলিশ আনা হলো। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে ওই কাজের বউটার বেগে সোনার চেন ও ওর হাতের ছাপ পেল। তারপর থেকে ওরা বলা সত্ত্বেও আমি আর ওই বাড়িতে কাজ করিনি। বাচ্চাটার জন্য খুব মায়া হতো, কিন্তু একবার যারা অবিশ্বাস করেছেন ভবিষ্যতে তারা আবারও অবিশ্বাস করতে পারেন। তাই আর থাকার মন রইল না। আবার সেই দাদার কাছে গিয়ে সব কথা বললাম। তারপর তিনি একটা এনজিওতে সামান্য বেতনের চাকুরিতে ঢুকিয়ে দিলেন। তখন আমার কাছে মাথা গোজার ঠাঁইটা বেশি জরুরি ছিল। তখন থেকে ওই এনজিওর সাথেই যুক্ত আছি। বিশ্বাস না হয় আমি এই যে ঠিকানা দিচ্ছি, আপনারা খোঁজ করতে পারেন বলে ব্যাগ থেকে এনজিওর ঠিকানা লেখা একটা কার্ড বের করে দিল। কার্ডে দেখলাম লেখা আছে চাইল্ড কেয়ার এন্ড ক্রেশেস। মহিলাটি বলতে থাকলো, ভাগ্যের ফেরে আমি আজ মৃত্যুশয্যায়, জানি আর বেশি দিন বাঁচব না। তাই চোখ বুজার আগে একবার শুধু মেয়ের মুখটা দেখে যেতে চাই। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বলল, ভগবান আমায় পাপের শাস্তি দিয়েছেন। মারণ রোগ আমার শরীরকে আঁকড়ে ধরেছে। আমি আর কথা বাড়ালাম না। আমি তন্ময়ের দিকে একবার তাকালাম, বোঝবার চেষ্টা করলাম এবার কি করতে হবে। মহিলাটি খুব কাশছিল, দেখে নিজেরও খারাপ লাগছিল। কাশি শুনে হোক বা নারীর টানেই হোক, মেয়েকে দেখলাম এদিকে আসছে। হয়তো এতক্ষণ আমাকে আর তন্ময়কে এখানে দাঁড়িয়ে কথা বলতে দেখে কৌতূহলী হয়েছে। শাড়ি পরে চলাফেরা মেয়ের অভ্যেস নেই, তাই আমাদের কাছে আসতে গিয়ে কার্পেটে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে ওই মহিলাটি গিয়ে জাপটে ধরে পড়ে যাওয়া থেকে মেয়েকে বাঁচিয়ে নিল। মহিলাটি এবার মেয়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, লেগেছে মা কোথাও? মেয়ে বলল, না না লাগেনি, থ্যাংক ইউ। মেয়ে আমায় জিজ্ঞেস করলো, তোমরা এখানে দাঁড়িয়ে কেন মা, কি হয়েছে? মেয়েকে কি বলবো ভেবে পাচ্ছি না। বললাম, তোমার এক মাসি এসেছেন, প্রণাম করো। মেয়ে যেন আমার দিকে একটু অবাক দৃষ্টি নিয়ে তাকালো। একে তো অতি সাধারণ বেশ, তার উপর এই মাসি সম্পর্কে আমার মুখ থেকে কখনো কিচ্ছু শুনেনি। হঠাৎ করে আমি প্রণাম করতে বলছি, তাই যেন একটু আশ্চর্য হলো। মেয়ে প্রণাম করতে গেলে দুহাত দিয়ে ওকে আগলে ধরে বুকে জড়িয়ে ধরে মহিলাটির দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। ওর কান্না দেখে আমারও দু চোখের কোণ চিকচিক করতে লাগলো। এই মহিলা না থাকলে আজ এই মেয়ে
আমার কোলে আসতো না। কাঁদতে কাঁদতেই দেখলাম মহিলাটির কাশি বাড়তে থাকলো। দাঁড়িয়ে থাকতে না পেরে মেয়েকে ধরে বসে পড়ল। মেয়ে খুব ঘাবড়ে গেল, আমাকে ডেকে বলল, মা একটু জল দিতে হবে মনে হচ্ছে। আমি জল এনে মেয়ের হাতে দিলাম। মেয়ে একটু একটু করে মহিলাটিকে জল খাইয়ে দিল। দেখে মনে হলো নারীর টানে আজ একে অপরের এত কাছাকাছি। মেয়ের মুখ দেখে বুঝলাম মহিলাটির জন্য ওর খুব কষ্ট হচ্ছিল। বিয়ে বাড়িতে মহিলাকে নিয়ে একটু হুলস্থুল শুরু হয়ে গেল। ছেলেকে ডেকে বললাম মহিলাটিকে একটু দেখার জন্য। ছেলে চেক করে বলল অবস্থা বেশি ভালো নয়, হাসপাতালে নিয়ে যেতে হবে। মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম, বিয়ে বাড়িতে যদি ভালো মন্দ কিছু ঘটে যায়। ওদের এনজিওতে খবর জানিয়ে হাসপাতালে ভর্তি করানো হলো। মেয়ের বিয়ে নিয়ে দুদিন ব্যস্ত থাকায় মহিলাটির খবর নেওয়া হয়নি। বিয়ের পর আত্মীয় স্বজন চলে যাওয়ার পর আমি আর তন্ময় হাসপাতালে দেখতে গেলাম। ডাক্তারবাবু বললেন প্রাণটা শুধু টিকে আছে, সেন্স আসছে আর যাচ্ছে, মাঝে মাঝে বিড়বিড় করে মামনি নামটাই শুধু মুখ দিয়ে বেরোচ্ছে। আমার চট করে মনে পড়ে গেল ফটোর পিছন দিকে মামনি নাম লেখা ছিল, নিশ্চয়ই নিজের মেয়ের নাম ছিল। ডাক্তারবাবু বললেন মামনি কে হন ওনার? আমি চট করে বললাম ওনার হারিয়ে যাওয়া মেয়ের নাম। ডাক্তারবাবু বললেন হারিয়ে যাওয়া মানে? বললাম ছোটবেলা মেয়ে হারিয়ে গেছিল, এই কদিন হলো ফিরে পেয়েছেন। ডাক্তারবাবু বললেন আপনি কি চেনেন, নিয়ে আসতে পারবেন মেয়েকে? পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বললাম হ্যাঁ পারবো। কেবিনের বাইরে এসে তন্ময় বলল কি বলছো, ভেবে বলছো তো? মেয়েকে কি বলবে, কি পরিচয় দেবে? বললাম মৃত্যুর আগে জন্মদাত্রীর সাথে পরিচয় করিয়ে না দিলে যে আমি কোনোদিন শান্তি পাব না। তন্ময় বলল মেয়ের মনের কি অবস্থা হবে বুঝতে পারছো? এখন বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি জানাজানি হয়ে গেলে ওর কি অবস্থা হবে? বললাম কিছু হবে না, কেউ জানবে না, শুধু মেয়ে নিজের মাকে মা বলে জানতে পারবে। তন্ময় বলল আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, কিভাবে রিয়েক্ট করবে ও? বললাম বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই, যা হবার হবে। ওরা পরশু সকালে বেঙ্গালুরু ফিরে যাচ্ছে, আজই ওকে খবর দেব একবার আসার জন্য, কারণ এই মহিলার কখন কি হবে বুঝতে পারছি না, যা করার তাড়াতাড়ি করতে হবে। হাসপাতালে বসেই মেয়েকে ফোন করলাম, বললাম তুই কি একটু বেরোতে পারবি এখন? বলল কেন মা, কি হয়েছে? বললাম ফোনে বলতে পারবো না, তুই যদি এখন আসতে পারিস তবে তোর বাপি গাড়ি নিয়ে গিয়ে তোকে নিয়ে আসবে। বলল ঠিক আছে আসছি। তন্ময় মেয়েকে আনতে বেরিয়ে গেল। আমি একা একা হাসপাতালে কেবিনের বাইরে বসে আকাশ পাতাল ভাবছি। মেয়েকে কথাগুলো কিভাবে বলবো, মেয়ে কিভাবে নেবে কথাগুলো? আমাদের ভুল বুঝবে না তো? আবার নিজের মনেই বললাম আমাদের কেন ভুল বুঝবে? এই সবে 7-5 ভাবতে ভাবতেই বাবা মেয়ে চলে এলো হাসপাতালে। তিস্তা জিজ্ঞেস করলো কি হয়েছে মা? বাপি বলল তুমি হাসপাতালে আছো, কার কি হয়েছে? মেয়েকে বললাম তুমি আমার পাশে বসো, কিছু কথা আছে তোমার সাথে। হয়তো কোনোদিনই বলতাম না তোমাকে কথাগুলো, কিন্তু আজ যেন কথাগুলো না বললে নিজেকে অপরাধী বলে মনে হবে। তিস্তা অধৈর্য হয়ে বলল কি বলছো মা এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো না। মেয়ের হাত ধরে বললাম চলো আমার সাথে। কেবিনের ভেতরে নিয়ে যাওয়ার সাথে সাথে মেয়ে বলল আরে উনি তো ওই মহিলা যাকে তুমি মাসি বলে পরিচয় দিয়েছিলে। বললাম হ্যাঁ উনি সেই মহিলা, কিন্তু উনি তোমার মাসি নন। মানে? মানে উনি তোমার
গর্ভধারিণী। কি বলছো মা এসব? হে মা, উনি তোমাকে জন্ম দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাস, উনি তোমাকে লালন পালন করে বড় করার সুযোগ পেলেন না। তার আগেই তোমাকে ছেড়ে অন্য পরিবারে চলে যেতে হয়েছিল। আজ মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। বাহ্যিক কোনো অনুভূতি নেই তার, কিন্তু ভেতরের অনুভূতিতে তুমি ওনার হৃদয়ের গভীরে গেঁথে আছো। তাই একমাত্র তোমার নামই উনি বিড়বিড় করে বলে চলেছেন। অনেকগুলো কথা একটানা বলে আমি একটু দম নিলাম। তিস্তার দিকে তাকালাম। দেখলাম এক দৃষ্টিতে নিজের জন্মদাত্রীর দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো, নিজের মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মেয়ের স্পর্শে মায়ের শরীরে একটা কাঁপুনি দিয়ে উঠল। চোখ খুলে তাকানোর চেষ্টা করলো, ঠোঁট দুটো একটু নড়ে উঠল। তিস্তা পাশের টেবিলে রাখা জলের গ্লাসটা হাতে নিয়ে সেখান থেকে চামচ দিয়ে 1 চামচ জল নিয়ে আস্তে আস্তে খাইয়ে দিল। মিনতি নিজের হাতটা নাড়িয়ে কিছু একটা বলতে চাইছে, বুঝতে পারছি। আমি তাড়াতাড়ি কাছে গিয়ে মিনতির হাত ধরে বললাম, কিছু বলবে? ওর আঙ্গুলটা মেয়ের দিকে দেখালো। আমি তিস্তার হাত থেকে গ্লাসটা রেখে মা মেয়ে দুজনের হাত এক বন্ধনে বেঁধে দিলাম। মিনতির চোখের কোল ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তিস্তা নিজের 2 হাত দিয়ে মায়ের দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, ভালো থেকো মা। পেছনে ফিরে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আজ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের খবর পেলাম। আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে রইলাম। তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। মেয়েকে আদর করে বললাম, এ কেমন কথা মা? তুমি কেন ঋণী হয়ে থাকবে? তোমার দাদা ভাই যেমন, তুমিও ঠিক তেমন। মানুষের জন্ম পরিচয়টা কি শুধু পরিচয়? তুমি আমাদের মেয়ে, চিরদিন আমাদের মেয়ে হয়েই থাকবে। আজ শুধু মৃত্যুশয্যায় শায়িত একজন মায়ের ঋণ শোধ করলাম। সমাপ্ত।